নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরেকটি গল্প নিয়ে। আজকের গল্পটি নাম হলো জোর করে বিয়ে। তারপর শুরু হলো ভালোবাসা অচেনা সম্পর্ক। কণ্ঠে উষা, কলমে উষা। তো আমার গল্পটি আজকে চালু করা যাক। আপনি আমাকে বিয়ে করলেন কেন? বলুন, চুপ করে আছেন কেন? রাগে গজগজ করতে করতে হাঁটছিলেন মনিকা। সামনে সজল একটাও কথা না বলে হেঁটেই চলেছে। মনিকা আবার বলল, একটা প্রশ্ন করলেন, তার উত্তর দিতে হয় নাকি সেটাও শেখেননি? সজল প্রথমে গম্ভীর নিঃশ্বাস ফেলল, তারপর প্রশ্নের উত্তর রাস্তায় দাঁড়িয়ে দেয়া যায় না। আমিও চাইনি এভাবে বিয়ে হোক, কিন্তু পরিস্থিতি আমাদের দুইজনকে বাধ্য করেছে। মনিকা ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, তাহলে আপনি আপনার কাছে শুধু একটা দায়িত্ব? সজল কোনো উত্তর দিল না। রাগে মনিকা রাস্তার ধারে বসে পড়ল। আমি কোথাও যাব না, আপনি যান। সজল ফিরে তাকিয়ে হালকা হেসে বলল, মাঝ রাস্তায় বসে ধর্মঘট করলে কেউ পুরস্কার দেবে না। আমি ধর্মঘট করছি? আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। সজল মুখে হাসি মিলিয়ে গেল। আমার বাড়িটা কি এতটাই খারাপ? আপনার বাড়ি মানে তো আমার বাড়ি নয়। ঠিক তখনই আকাশে বিদ্যুৎ চমকালো। ঝোড়ো বাতাস বইতে শুরু করলো। সজল আকাশের দিকে তাকিয়ে বলল, 5 মিনিটের মধ্যে বৃষ্টি নামবে, চলুন। মনিকা মুখ ফিরিয়ে বলল, হবে না। কথা শেষ হতেই ঝমঝম করে বৃষ্টি নেমে এলো। মনিকা ভিজে একাকার হয়ে গেল। সজল নিজের ছাতাটা খুলে ওর দিকে বাড়িয়ে দিল। নিন, আমি ভিজতে পারি। মনিকা অবাক হয়ে ছাতাটা নিল। এতক্ষণ যে মানুষটাকে শুধু রাগী মনে হচ্ছিল, তার ভেতরে যে অন্য একটা মানুষ আছে সেটা প্রথমবার অনুভব করলো। বাংলোতে পৌঁছে সজল বলল, ভেজা কাপড় বদলে নিন। ঠান্ডা লাগবে, কিন্তু আমার তো কোনো কাপড় নেই। সজল আলমারি খুলে একটি পরিষ্কার টি শার্ট আর ট্র্যাক প্যান্ট এগিয়ে দিল। আবার তো এইগুলোই ব্যবহার করুন, কাল আপনার জন্য নতুন জামা কাপড় নিয়ে আসবো। মনিকা কয়েক মুহূর্ত চুপ করে রইল। ধন্যবাদ। সজল শুধু মাথা নাড়ল। কিছুক্ষণ পরে নিচে নেমে মনিকা দেখল ডাইনিং টেবিলে গরম খিচুড়ি আর ডিম ভাজা রাখা আছে। এত রাতে এগুলো কে বানালো? আমি। আপনি রান্না করতে পারেন? একা থাকতে হলে অনেক কিছুই শিখতে হয়। মনিকা চামচ হাতে নিয়ে ধীরে বলল, আজ সারাদিন কিচ্ছুই খাইনি। সজল প্লেটের খাবার তুলে দিয়ে বলল, আগে খেয়ে নিন, তারপর যত ইচ্ছে ঝগড়া করবেন। মনিকার মুখে অজান্তে চিলতে হাসি ফুটে উঠল। বাইরে তখনও টুকটাক বৃষ্টি পড়ছে। দুইজন মানুষ এক ছাদের নিচে, কিন্তু দুইজনের মনে হাজারটা অজানা প্রশ্ন, অচেনা সম্পর্ক। সকালবেলা জানলা দিয়ে সূর্যের আলো এসে পড়তে মনিকার ঘুম ভাঙল। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে সে বুঝতে পারল এটা তার নিজের ঘর নয়। গত রাতে সব ঘটনা একে একে মনে পড়তে দীর্ঘশ্বাস ফেলল সে। ঠিক তখনই দরজা ঠোকা পড়ল। ভেতরে আসুন।
দরজা খুলে সজল ভেতরে ঢুকল। হাতে 1 কাপ গরম চা। রেখে যাচ্ছি, 10 মিনিটের মধ্যে নিচে চলে আসবেন। মনিকা অবাক হয়ে বললেন, আপনি আমার জন্য চা বানিয়েছেন? বাড়িতে আর কেউ নেই, তাই আমাকেই বানাতে হয়েছে। কথা শেষ করে সজল চলে গেল। মনিকা কাপটা হাতে নিয়ে বিড়বিড় করে বলল, লোকটা রাগী ঠিকই, কিন্তু মনটা এতটাও খারাপ মনের নয়। নিচে নেমে দেখলো টেবিলের নাস্তা সাজানো। বসুন, আমি নিজে নিতে পারবো জানি, তবুও বললাম। দুজনে চুপচাপ খেতে লাগলো। হঠাৎ মনিকা বলল, একটা কথা জিজ্ঞাসা করব? করুন। আপনি আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন? সজল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কারণ সেই সময় এটাই একমাত্র উপায় ছিল। কিসের উপায়? সময় হলে সব বলবো। মনিকা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আপনার সব কথার উত্তর সময় হলে। ঠিক তখনই বাইরে একটি গাড়ি এসে থামলো। একজন মধ্যবয়সী লোক দ্রুত ভেতরে ঢুকে বলল, স্যার, ওরা আবার খোঁজ শুরু করেছে। সজলের মুখে মুহূর্তে গম্ভীর হয়ে গেল। কোথাও দেখা গেছে? শহরের পশ্চিম দিকে। সবাই সতর্ক থাকতে বলো। লোকটি চলে যেতেই মনিকা জিজ্ঞাসা করল, কি হয়েছে? কিছুই না। আবার সেই কিছুই না। সজল এবার মনিকার চোখের দিকে তাকিয়ে বলল, আমি চাই না আমার সমস্যায় আপনি জড়িয়ে পড়ুন। মনিকা একটু থেমে নরম গলায় বলল, কিন্তু এখন তো আমি আপনার স্ত্রী। কথাটা শুনে সজল কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। তারপর ধীরে বলল, হয়তো কাগজে কলমে, কিন্তু আমি চাই না আপনার কোনো ক্ষতি হোক। মনিকার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। লোকটা কি সত্যি তাকে দূরে ঠেলে দিচ্ছে, নাকি তাকে রক্ষা করার জন্য চেষ্টা করছে? বাইরে তখনও কালো মেঘ, আবার আকাশ ঢেকে গেছে। আর সেই মেঘের আড়ালে লুকিয়ে আছে সজলের অতীতের এক ভয়ঙ্কর রহস্য। মনিকা সেদিন সারা রাত ঘুমোতে পারেনি। বারবার শুধু একটা কথাই মনে হয়েছিল, সজল আসলে কি লুকিয়ে রেখেছে। পরদিন সকালে সজল কোথাও বেরিয়ে গেল। যাওয়ার আগে শুধু বলল, দরজা ভালো করে বন্ধ করে রেখো, আমি ফিরে না আসা পর্যন্ত বাইরে যেও না। মনিকা কিছুই বুঝতে পারল না। দুপুরের দিকে হঠাৎ বাংলোর বাইরে গাড়ির শব্দ শোনা গেল। জানলা দিয়ে তাকাতেই দেখলো 3 জন লোক জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। মনিকা ভয়ে দরজা আটকে দিল। ঠিক তখনই বাইরে গুলির শব্দ। কয়েক মিনিট পর সব শান্ত হয়ে গেল। দরজা খুলতেই দেখলো সজল দাঁড়িয়ে আছে, তার হাত থেকে রক্ত পড়ছে। মনিকা দৌড়ে গিয়ে সজলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, আপনার হাত, এত রক্ত? সজল হেসে বলল, কিছুই হয়নি, তুমি ঠিক আছো তো? মনিকার চোখ ভিজে গেল। নিজের কথা না ভেবে তোমার কথা ভাবলেন। সজল ধীরে বলল, কারণ তোমাকে নিরাপদ রাখার দায়িত্ব আমার। সেদিন রাতে সজল প্রথমবার নিজের অতীতের কথা খুলে বলল। বহু বছর আগে তার বাবা মা একটি ব্যবসায়িক ষড়যন্ত্রে প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার পর থেকে কিছু মানুষ সজলের পিছু নিয়েছিল। সে কাউকে নিজের জীবনে আনতে চাইতো না, কারণ ভয়ও ছিল তার কাছে মানুষও বিপদে পড়বে। মনিকা নিঃশব্দে সব শুনল। তারপর সজলের হাত দিয়ে নিজের হাতে নিয়ে বলল, এতদিন একাই লড়েছি, এবার থেকে আর একা নন। সজলের চোখ ভিজে উঠল।
আমি ভেবেছিলাম কাউকে ভালোবাসলে তাকেও হারাতে হবে। না, ভালোবাসা কাউকে হারানো নয়, পাশে থাকার নাম। কয়েক মাস পর সজল তার পুরনো শত্রুদের বিরুদ্ধে আইনের সাহায্যে সব প্রমাণ জমা করে দিল। দীর্ঘ তদন্তের পর অপরাধীরা শাস্তি পেল। অবশেষে তাদের জীবনে শান্তি ফিরে এলো। একদিন বিকেলে বৃষ্টির মধ্যে বারান্দায় দুইজন দাঁড়িয়েছিল। মনিকা হেসে বলল, মনে আছে প্রথম দিন এমন বৃষ্টি হয়েছিল? সজল মৃদু হেসে উত্তর দিল, হ্যাঁ, সেদিন তুমি বলেছিলে আমার বাড়িতে থাকবে না। আর আজ? মনিকা সজলের হাত ধরে বলল, আজ এই বাড়িটাই আমার পৃথিবী। সজল মৃদু হেসে বলল, আর তুমি আমার সবচেয়ে বড় শক্তি। দুইজন একসঙ্গে বৃষ্টির দিকে তাকিয়ে রইল। জীবনের সব ভুল বুঝাবুঝির কষ্ট আর একাকিত্ব পেরিয়ে তারা বুঝতে পারল রক্তের সম্পর্ক নয়, বিশ্বাস আর ভালোবাসা মানুষের সবচেয়ে বড় আশ্রয়। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? গল্পটা যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার গল্পটা মন দিয়ে শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। টাটা।